তো চলো আজকে আমরা আলোচনা করব কি কেপি কনস্টেবল 2012 প্রিভিয়াস সেটে প্রশ্নের আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বলছে দেখো কোন ভগ্নাংশটি হচ্ছে কি ক্ষুদ্রতম। তাহলে দেখো যখনই আমাদের এইরকম টাইপের প্রশ্ন যখন দেবে তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে কি এই যে লব এবং হরের মধ্যে গ্যাপ কত রয়েছে। দেখো এই লব হচ্ছে 24 এবং 25 হচ্ছে কত হর। তাহলে দেখো এই এদের মধ্যে গ্যাপ কিন্তু দেখো একের, এবং তার পরেরটারও দেখো গ্যাপ কিন্তু দেখো এক গ্যাপ, 10 থেকে 11 গ্যাপ হচ্ছে 11 এক গ্যাপ, 99 থেকে 100 এদের গ্যাপ হচ্ছে কিন্তু এক, এবং 68 থেকে 69 এদের গ্যাপও কিন্তু এক। যদি মনে রাখবে গ্যাপ যদি সেম থাকে, যদি গ্যাপটা তোমার পুরোপুরিভাবে সেম থাকে, আর যদি মনে রাখবে যদি লব যদি ছোট হয়, লব যদি ছোট হয় তাহলে সেই ভগ্নাংশটা মনে রাখবে সব থেকে ছোট। আর যদি মনে রাখবে লব যদি তোমার যদি বড় হয় তাহলে মনে রাখবে সেইটি হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ। তাহলে এইখানে দেখো যদি দুজনের মধ্যে গ্যাপটা সমান রয়েছে তাহলে এখানে বলো যে কার লবটা সব থেকে ছোট। দেখো 10 কিন্তু এখানের মধ্যে সব থেকে ছোট সংখ্যা, তাহলে এইটাই হয়ে যাবে তোমার কিন্তু সব থেকে ক্ষুদ্রতম। যদি বলতো যে এই ভগ্নাংশগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম কোনটা, তাহলে অবশ্যই তুমি টিক মারতেই 99/100-তে, কারণ 99 হচ্ছে কি একটা লবটা এখানে বড়, তাই এখানে 99 ভগ্নাংশটা কিন্তু সব থেকে বড় হতো। ক্লিয়ার? তাহলে তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন বি, এটা হয়ে গেল কিন্তু তোমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো বলছে দেখো সীমা, অনিশ, আশা এবং টেসিকে যে 4টি সমীকরণ দেওয়া হয়েছিল তাদের নামের পাশে উত্তর সহ সেই সমীকরণগুলি দেওয়া হলো। ঠিক আছে, তাহলে সীমা 4 × 1 এগুলো দিয়ে গেছে, অনিশ, আশা, টেসি দিয়ে রেখেছে। বলছে কে সঠিক উত্তরটি নির্ণয় করেছিল। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি তোমাকে বললাম, এবার দেখো 4 × 1 মানে কত, 4 × 1 মানে কিন্তু 4, প্লাস 8/2 মানে কত, 8/2 মানে কিন্তু 4। তাহলে দেখো 4 + 4 মানেই চলে আসছে কিন্তু তোমার এখানে 8 চলে আসছে। তাহলে আমার আর ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, ডিরেক্টলি আমরা বলে দেবো 4×4=8, এইটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে সীমাই কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সারটা কিন্তু বের করেছে। তাহলে অপশান এ হয়ে যাবে তোমার এখানে রাইট অ্যান্সার। বাকি অপশানগুলো দেখার কোনো প্রয়োজন পড়ছে না, কারণ সেগুলো অবশ্যই তোমার কিন্তু ভুল অ্যান্সারই বেরোবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো এ সমান হচ্ছে 3/4 ভাজিত 5/6, বি সমান এত, সি সমান এত, ডি সমান এত। দিয়ে বলেছে এ ও বি এর মান সমান, বা এ ও সি এর মান সমান, বা এ ও ডি এর মান সমান, অথবা সবগুলোই কি সমান। তাহলে প্রত্যেকটা ক্যালকুলেশন করে করে যেতে হবে। তাহলে এ সমান হচ্ছে কত, 3/4 ভাজিত 5/6, 3/4, তাহলে এটাকে ভাজিতটাকে যদি গুণিত করি তাহলে কি ভগ্নাংশটা পুরোপুরিভাবে উল্টে যায়, মানে এটা কত হয়ে যাবে 6/5 হয়ে যাবে, এটা কিন্তু ঠিক আছে। এরপর দেখো যদি একটু কাটাকাটি করে নিই, দেখো 2 × 2 = 4, 2 × 3 = কত 6, তাহলে উপরে কত হচ্ছে 3 3 গুণ করলে 9, আর নিচে কত হয়ে যাচ্ছে 10, তাহলে এখানে চলে এলো 9/10। আর এখানে দেখো 3 ভাজিত, ঠিক আছে 3 ভাজিতই আপাতত রাখলাম, ঠিকই দিয়েছে। 4/5, মানে এটাকে তুমি 4/5 লিখতে পারো। আর ভাজিত 6টাকে যদি গুণিত আকারে যদি করতে পারো তাহলে এটা হয়ে যাবে কত, 1/6 হয়ে যাবে, পুরোপুরিভাবে কি উল্টে যায়। ঠিক আছে, এরপরে দেখো ভেতরে ভেতরে কাটাকাটি করে নাও, 2 × 2 = 4, 2 × 3 = কত 6, তার মানে এখানে কি হলো 3 ভাজিত কত হয়ে গেল, 3 ভাজিত কত হয়ে গেল 2 দেখো 5 3 গুণ করলে কত হয়ে যায় 15। এবার এইটাকে যদি গুণিত আকারে যদি কনভার্ট করো তাহলে কি হবে, 3 গুণিত কত হয়ে যাবে 15/2 হয়ে যাবে, তাই না? তার মানে এখানটা কত হচ্ছে, তার মানে 3 গুণিত 15/2 মানে কত হয়ে যাচ্ছে 45/2। আচ্ছা এবার দেখো অপশন সিটা, দেখো সিটা কি বলেছে, দেখো 3/4/5 ভাজিত 6। আচ্ছা এই দুটো তো পুরোপুরিভাবে সেমই হয়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে তো আচ্ছা না এটা একটু আলাদা আছে, এদের ব্র্যাকেটটা এদের মধ্যে রয়েছে আগে, ঠিক আছে তখন এটার মধ্যে ছিল। এরপরে দেখো তাহলে প্রথমে কাজটা হবে কিন্তু ব্র্যাকেটের কাজটা কিন্তু আগে হবে। তাহলে এখানে কি করে দিলাম 3 ভাজিত কি, তাহলে 4/5 মানে কত 4/5, তাই না? ভাজিত কত 6 আছে এখানেতে, তাহলে এটা কি করলাম 3 ভাজিত 4/5টাকে 3 গুণিত করলে কি হয়ে যাবে 5/4 হয়ে যাবে। আর এই ভাজিত 6টাকেও যদি তুমি গুণিত আকারে করো তাহলে হয়ে যাবে কত 1/6 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 3 দুগুণে কত হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, তার মানে কত হচ্ছে 5/8 হয়ে যাচ্ছে তোমার এখানটা। আর নেক্সট দেখো, নেক্সট তোমাকে কি বলেছে 3/4 গুণিত 5/6, তাহলে কি আছে 3 ভাজিত
4 গুণিত 5/6, তার মানে 5/6 মানে কত, 5/6। ওকে, এদের মধ্যে আগে গুণটা হবে বা এদের মধ্যে আগে কাটাকাটিটা করে নাও। তাহলে 2 2 এ 4, 2 3 এ 6, তার মানে কত রয়েছে 3 ভাজিত কত, 3 ভাজিত 10/3, তাই না? তাহলে এখানে কত হয়ে গেল, যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে 3 গুণিত কত চলে আসবে, 3/10 হয়ে যাবে, উল্টে যাবে, গুণিত আকারে কনভার্ট করলি, তাহলে দেখো কত হয়ে গেল 9/10। তাহলে একমাত্র এই দেখো একটাই শুধুমাত্র মিলছে, সেটা হচ্ছে 9/10, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। তাহলে তুমি ডিরেক্টলি বলতে পারো এ এর মানও যা এবং ডি এর মানও তাই। তাহলে রাইট অ্যান্সার চলে এলো কি, অপশন 3 চলে এলো তোমার কিন্তু এখানে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা চলো, এবার দেখো বলেছে মালালা ইউসুফজাই নামটি সম্প্রতি খবরে এসেছে কারণ তিনি হলেন কি, এখানের মধ্যে সব থেকে রাইট অ্যান্সার কোনটা, তিনি হলেন কি পাকিস্তানি নারী অধিকারী আন্দোলনে যিনি পাকিস্তানি তালিবান কর্তৃক গুলিতে নিহত হয়েছিলেন। তাহলে এইটা হয়ে যাবে তোমার কিন্তু একদম রাইট অ্যান্সার। আর মনে রাখবে তিনি কিন্তু মালালা ইউসুফজাই কিন্তু একজন নোবেল পিস প্রাইজও কিন্তু পেয়েছেন। ঠিক আছে, নোবেল পিস প্রাইজও তিনি কিন্তু পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা চলো, বলছে ভারত সরকারের অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নিযুক্ত হয়েছেন কে। ঠিক আছে, নিযুক্ত হয়েছেন কে, দেখো একটা কথা বলি, এটা আগেকার মানে এটা 2012 সাল অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে কিন্তু রঘুরামজি রাজন। ঠিক আছে, এই রঘুরাম রাজন তখনকার ছিলেন অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, তিনি তো ছিলেন মানে চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন, যদি ইংলিশে বলো এটা হচ্ছে কি চিফ ইকোনমিক অ্যাডভাইজার তিনি কিন্তু ছিলেন। এরপরে একটা কথা বলি, তিনি ছিলেন কিন্তু মনে রাখবে 23rd গভর্নর ছিলেন আরবিআই। কি বললাম, 23rd গভর্নর অফ আরবিআই তিনি কিন্তু ছিলেন। আচ্ছা, এরপরে দেখো যদি বলে যে এখন তাহলে কে চিফ ইকোনমিক অ্যাডভাইজার, এখন মনে রাখবে এখন আছেন, এটা হচ্ছে বি অনন্তা নাগেশ্বরম, বি অনন্তা নাগেশ্বরম এখন কিন্তু রয়েছে। তো ইনি এখন কততম, যদি বলে যে তিনি কততম চিফ ইকোনমিক অ্যাডভাইজার, মনে রাখবে 18th চিফ ইকোনমিক অ্যাডভাইজার হচ্ছে কিন্তু এখন বি আনন্দা নাগেশ্বরম। ওকে চলো নেক্সট প্রশ্নে চাই তাহলে, বলছে তখন নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক। দেখো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি গগনজিতের সাথে কি, গগনজিৎ ভুল্লারের সাথে কি গল্পটা, এটা হচ্ছে তোমার কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ওকে, এবার দেখো এই যে কৃষ্ণা পুনিয়া, এই কৃষ্ণা পুনিয়া কিসের সাথে যুক্ত, মনে রাখবে কৃষ্ণা পুনিয়া কিন্তু ইন্ডিয়ান ডিসকাস থ্রোয়ার, ডিসকাস বানানটা কিন্তু DISCUS কিন্তু, ঠিক আছে DISCUS কিন্তু ডিসকাস থ্রোয়ার। আর একটা কি, আর একটা মনে রাখবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড কম্পিটিটর, ট্র্যাক অ্যান্ড ফিল্ড কম্পিটিটর। ওকে, আচ্ছা এরপরে দেখো এই যে বিজেন্দ্র সিং কিসের সাথে যুক্ত, মনে রাখবে তিনি হচ্ছেন একটা পলিটিশিয়ান তো বটে, কিন্তু মনে রাখবে তিনি হচ্ছেন প্রফেশনাল একজন বক্সার। ঠিক আছে, তিনি হচ্ছেন কি একজন প্রফেশনাল বক্সার। ঠিক আছে, আর মনে রাখবে তিনি হচ্ছেন প্রথম বক্সার মানে ফার্স্ট বক্সার টু উইন। ঠিক আছে, ফার্স্ট বক্সার টু উইন, মনে রাখবে অলিম্পিক মেডাল। ঠিক আছে, ফার্স্ট বক্সার টু উইন অ্যান অলিম্পিক মেডাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, বিজেন্দ্র সিং। আচ্ছা এরপর দেখো এই যে তোমার দীপিকা কুমারী যেটা রয়েছে, দীপিকা কুমারী মনে রাখবে ইনি কিসের সাথে যুক্ত, আর্চারির সাথে যুক্ত কি দীপিকা কুমারী। ক্লিয়ার তাহলে, আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই, বলছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক। বলছে সচিন তেন্ডুলকার হচ্ছে কি প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যাকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্য পদে দেওয়া হয়। আর প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি সোরাবজি প্রথম ভারতীয় যাকে সাম্মানিক অর্ডার অফ অস্ট্রেলিয়া সদস্য করা হয়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কী হবে, এখানে অ্যান্সার হবে কিন্তু বোথই কারেক্ট, মানে কি উভয়ই কিন্তু একদম কারেক্ট। মানে সচিনকেও দেওয়া হয়েছিল অর্ডার অফ অস্ট্রেলিয়া, ঠিক আছে, আর এবং তখনকার দিনে মনে রাখবে অস্ট্রেলিয়ার মানে প্রধানমন্ত্রী কী ছিল, তখনকার দিনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিল কিন্তু জুলিয়া, ঠিক আছে, জুলিয়া গিলার্ড। ঠিক আছে, জুলিয়া গিলার্ড, GUILLARD, ঠিক আছে, জুলিয়া গিলার্ড।
তো সচিন কি দেওয়া হয়েছিল এবং আমাদের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলিড সৌরভজিকেও কিন্তু দেওয়া হয়েছিল। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এখন এটা পড়বে না, এটা 2012 সালেরই কারেন্ট অ্যাফেয়ার্সের এটা, ঠিক আছে। আচ্ছা চলো, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু মনে রাখবে ডায়নামো, ঠিক আছে। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায়। এবার দেখো যে ট্রান্সফর্মার রয়েছে, এই ট্রান্সফর্মার কি করে জানো তো? ট্রান্সফর্মার হচ্ছে কি, এই যত ইলেকট্রিক্যাল যত এনার্জি রয়েছে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল যত এনার্জি যতগুলো রয়েছে সেগুলোকে কি বিভিন্ন সার্কিটেতে কি পাঠানো, ইলেকট্রিক্যাল এনার্জিগুলোকে বিভিন্ন সার্কিটেতে পাঠানো হচ্ছে কি ট্রান্সফরমারের কাজ। এরপর দেখো এটা হচ্ছে মোটর, ঠিক আছে, এটা হচ্ছে মোটর। মোটরের কাজ কি? এটা মনে রাখবে, ইলেকট্রিক্যাল এনার্জিকে, মোটর হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কি শক্তি উৎপন্ন করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে মনে রাখবে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কিন্তু কনভার্ট করে, ঠিক আছে। আচ্ছা, আর ইলেকট্রোমিটার কি? ইলেকট্রোমিটার মনে রাখবে এটা কি করতে কাজে লাগে? এটা হচ্ছে কি ইলেকট্রিক চার্জকে মেজার করতে কাজে লাগে, ইলেকট্রিক চার্জকে কি করতে কাজে লাগে? মেজার করতে কাজে লাগে, ঠিক আছে। যে কত কত তোমার বিভব পার্থক্য কত রয়েছে না রয়েছে, মানে কি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে মাপতে সাহায্য করে, পোটেনশিয়াল ডিফারেন্স, ক্লিয়ার। চলো, বা বিভব পার্থক্য বলছে, দেখো তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণটা কি? তো গোলাকৃতি হওয়ার কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মনে রাখবে সারফেস টেনশন বাকি পৃষ্ঠটান, ঠিক আছে। এবার পৃষ্ঠটানের যদি একক যদি তোমাকে বলে মনে রাখবে সেটা হচ্ছে কি নিউটন পার মিটার অথবা ডাইন পার সেন্টিমিটার। নিউটন পার মিটার হচ্ছে তোমার এসআই একক, আর ডাইন পার সেন্টিমিটার হচ্ছে কিন্তু তোমার সিজিএস একক, ঠিক আছে। আচ্ছা, এই যে বায়ুমণ্ডলের চাপ এটা কি দিয়ে মাপা হয় জানো? এটা মাপা হয় কিন্তু মনে রাখবে ব্যারোমিটার দিয়ে। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কি দিয়ে? ব্যারোমিটার দিয়ে মাপা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সান্দ্রতা। সান্দ্রতা কি বলো তো? সান্দ্রতা মানে হচ্ছে, সান্দ্রতা হচ্ছে একটা তরল পদার্থের একটা ধর্ম যেটা তার কি গতিকে বাধা দেয়। কি বললাম? তরল পদার্থের একটা ধর্ম যেটা তার গতিকে কি বাধা দেয়। এবং মনে রাখবে একটা যদি তরলের যদি তুমি তাপমাত্রা যদি বাড়াও তাহলে মনে রাখবে সান্দ্রতা কিন্তু কমবে, ঠিক আছে, সান্দ্রতা কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। এটা সান্দ্রতা, এখানে একটা প্রশ্ন পড়ে থাকে সান্দ্রতা কাদের হয়, অবশ্যই মনে রাখবে লিকুইডের কিন্তু সান্দ্রতা থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ওজন। ওজনের একক কি? আমরা জেনারেলি সবাই আমরা ওজন বলে থাকি, কিন্তু ওজন হচ্ছে মনে রাখবে নিউটন, ঠিক আছে। আর আমরা যেটা মেপে থাকি সেটা হচ্ছে ভর, ঠিক আছে। আমাদের শরীরকে যেটা বলে থাকি সেটা হচ্ছে কি ভর, আমরা যেটা দোকানে মাপতে যাই সেটা হচ্ছে ভর। আর ভরের একক হচ্ছে কি? ভরের একক হচ্ছে তোমার গ্রাম, কিলোগ্রাম, এগুলো হচ্ছে আমাদের ভর। কিন্তু ওজনের একক হচ্ছে কি নিউটন অথবা কি ডাইন, ওকে। আচ্ছা আচ্ছা, যদি বলা হয় 1 নিউটন সমান কত ডাইন, মনে রাখবে 1 নিউটন সমান হচ্ছে কি 10⁵ ডাইন, ওকে। 10⁵ ডাইন হচ্ছে কি 1 নিউটন, ক্লিয়ার তাহলে। আচ্ছা চলো, বলছে যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কি হয়? বলছে যখন একটি গ্যাসকে হঠাৎ মানে সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কি হয়? যখন তোমার হঠাৎ সংকুচিত করা হবে না, তাপমাত্রা কিন্তু তোমার অবশ্যই বৃদ্ধি পায়, ঠিক আছে। সংকুচিত করলে কি হয়ে যাবে? তোমার তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে? দেখো শুধুমাত্র এটা থাকে না, অপশন থাকে 3, মানে নির্দেশ, সম্বলিত তথ্য এবং নিম্ন স্তরের ভাষা, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমার কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। তারপর দেখো নেক্সট হচ্ছে কেন্দ্রীয় ধান গবেষণার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? ঠিক আছে, তো সেটা অবস্থিত কিন্তু উড়িষ্যার কটকেতে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন 4, ঠিক আছে। এবং কত সালে যদি স্ট্যাবলিশ হয় বলা হয় কেন্দ্রীয় ধান গবেষণাগার? মনে রাখবে 23 এপ্রিল 1946 সালে এটা কিন্তু গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে নিম্নলিখিত ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে এইখানেও কি দেখো আগেরটার জন্য প্রথমেরটা যেমন করে দিলাম, গ্যাপটা সমান সমান আছে নাকি দেখো। দেখো এখানেও গ্যাপ সমান আছে, এইখানেতেও গ্যাপ সমান, এইখানেতেও তোমার গ্যাপ সমান, আর এইখানেতেও কি তোমার গ্যাপ সমান। আর যদি গ্যাপ সমান থাকে আমি তোমাকে কি বলেছি, যার লব বড় সে বড় আর যার লব ছোট সে ছোট।
এখানে দেখো কী চেয়েছে, তোমাকে কোনটি বড় চেয়েছে। তাহলে দেখো এখানকার লবটা কার বড়, দেখো লব বড় হচ্ছে কিন্তু 29, তাহলে এইটাই হয়ে যাবে সবথেকে কিন্তু বৃহত্তম। আর যদি বলো সবথেকে ছোট কোনটা, অবশ্যই তুমি বলে দেবে কি 3/7, এটা কিন্তু সবথেকে ছোট, কারণ দেখো লবটা কিন্তু সবথেকে ছোট তাই। ক্লিয়ার তাহলে? আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে ভারতীয় সময় গ্রিনউইচ গড় সময় থেকে কতটা এগিয়ে আছে, ঠিক আছে, কতটা এগিয়ে আছে। আচ্ছা এবার দেখো একটা কথা বলি, মনে রাখবে কিন্তু এটা 5.5 ঘন্টা কিন্তু এগিয়ে আছে, 5.5 ঘন্টা। এবার একটা কথা বলি, দেখো গ্রিনউইচটা কত ডিগ্রি মেরিডিয়ানে রয়েছে, দেখো গ্রিনউইচ কততম দ্রাঘিমা রেখাংশে রয়েছে, দেখো সেটা কিন্তু মনে রাখবে 0 ডিগ্রি। আর ভারত যেটা রয়েছে, ভারত কিন্তু রয়েছে মনে রাখবে 82.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি ইস্টেতে কিন্তু অবস্থিত, 82.5 ডিগ্রি ইস্টে কিন্তু এটা অবস্থিত। এই যে যদি বলে এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে কি আইএসটি, ঠিক আছে, এই যে আইএসটি কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, মনে রাখবে সেটা ইউপি, এমপি মানে কি ইউপি মানে হচ্ছে উত্তরপ্রদেশ, এমপি মানে কি মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে কি ছত্তিশগড়, ঠিক আছে ছত্তিশগড়, তারপর হচ্ছে তোমার কি ওড়িশা, তারপর হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, এদের ওপর দিয়ে গেছে কিন্তু টোটাল এই 5টা রাজ্যের ওপর দিয়ে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গেছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে কি এই 82.5 ডিগ্রিটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমাদের যতগুলো যতগুলো মনে রাখবে অক্ষরেখা যতগুলো রয়েছে, এই যে অক্ষরেখাগুলো যতগুলো রয়েছে, অক্ষরেখাগুলো মনে রাখবে নিরক্ষরেখার সাথে পুরোপুরিভাবে সমান্তরালে থাকে। অক্ষরেখাগুলো কি পুরোপুরিভাবে ওরা কিন্তু সমান্তরালে থাকে, মানে ওদের মধ্যে গ্যাপটা কিন্তু অলওয়েজ সেম থাকে, অলওয়েজ কিন্তু সেম থাকে, ঠিক আছে। এবং মনে রাখবে যতগুলো তোমার দ্রাঘিমা যতগুলো রয়েছে, দ্রাঘিমা যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু মনে রাখবে একটা পয়েন্টে গিয়ে কিন্তু মিলিত হয়, মানে কি একদম উত্তর মেরুতে গিয়ে তারা কিন্তু মিলিত হয় এবং দক্ষিণ মেরুতে গিয়ে কিন্তু তারা মিলিত হয়। ওকে আচ্ছা, আর আরেকটা মনে রাখবে যে দুটো দুটো অক্ষরেখার মধ্যে, ঠিক আছে, দুটো অক্ষরেখার মধ্যে গ্যাপ কত, ধরে নাও এই একটা অক্ষরেখা গেছে এবং এই একটা অক্ষরেখা গেছে, এদের মধ্যে গ্যাপ কত হয় জানো, এদের মধ্যে গ্যাপ কিন্তু মনে রাখবে 111 কিলোমিটারের গ্যাপ কিন্তু থাকে। তাহলে কি দুটো অক্ষরেখার মধ্যে গ্যাপ হচ্ছে কত, 111 কিলোমিটারের গ্যাপ থাকে। আচ্ছা এবং যদি বলা হয় যে ডিস্ট্যান্স মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখাগুলো তো শব্দ এরকম করে যায়, দ্রাঘিমা রেখা মনে রাখবে উত্তর দক্ষিণে বিস্তার থাকে কিন্তু দ্রাঘিমা রেখার, আর পূর্ব পশ্চিমে বিস্তার থাকে কার, অক্ষরেখার। যে উত্তর দক্ষিণে যে দ্রাঘিমা রেখাগুলো যেগুলো বিস্তার থাকে সেগুলো মনে রাখবে এদের মধ্যে গ্যাপটা সর্বোচ্চ হয়, এদের মধ্যে গ্যাপটা সর্বোচ্চ হয় কিন্তু নিরক্ষরেখাতে, এবং এদের মধ্যে গ্যাপটা সর্বনিম্ন হয়, মানে দুটি দ্রাঘিমার মধ্যে গ্যাপটা সর্বনিম্ন কোথায় হয়, সর্বনিম্ন হয় কিন্তু তোমার একদম পোলেতে, ঠিক আছে। আচ্ছা চলো এবার নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে, ঠিক আছে। তো এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে কি সিকিউয়া, ঠিক আছে, এখানে রাইট অ্যান্সারই কি হয়ে যাবে সিকুয়া। এরা মোটামুটি কতদিন বাঁচে জানো, এরা মোটামুটি 3000 বছরও কিন্তু বাঁচে, এটা 3000 বছর ধরে কিন্তু বাঁচতে পারে, ঠিক আছে। আর এই যে তাল গাছ যেগুলো দেখতে পাচ্ছ, তাল গাছ মোটামুটি কিন্তু 100 বছরের মতো বাঁচে। আর ইউক্যালিপটাস যেটা দেখছি, ইউক্যালিপটাস অ্যাকচুয়ালি ওই ধরনের কিছু ব্যাপার না, এই ইউক্যালিপটাস গাছ কিন্তু খুব মানে গ্রো ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো মানে হচ্ছে বড় হয়, এবং এগুলো কিন্তু মনে রাখবে ভেরি টল হয়, মানে প্রচুর লম্বাও কিন্তু হয় এগুলো, ঠিক আছে। আচ্ছা বলছি নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়, দেখো ডিরেক্টলি দেখেই বুঝতে পারছো ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা কিছু হয় মনে রাখবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের থ্রু দিয়ে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের থ্রু দিয়ে ইনফ্লুয়েঞ্জা রোগটা কিন্তু হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এবার দেখো টাইফয়েড কি হয়, টাইফয়েড মনে রাখবে একটা ব্যাকটেরিয়ার থ্রু দিয়ে হয়, সেই ব্যাকটেরিয়ার নাম কি, সালমোনেলা, সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি, এই ব্যাকটেরিয়ার থ্রু দিয়ে কিন্তু হয়, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। আচ্ছা এবার দেখো ডিপথেরিয়া, ডিপথেরিয়াটাও কিন্তু একটা ব্যাকটেরিয়ার প্রভাবই হয়, এটা কি বলো তো, কর্নি ব্যাকটেরিয়া, কর্নি ব্যাকটেরিয়াম, কর্নি ব্যাকটেরিয়াম,
ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। আর কলেরাটা কী বলতো, কলেরাও কিন্তু একটা ব্যাকটেরিয়া প্রভাব হয়, সেটার নাম হচ্ছে কি ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি, ওইটা হচ্ছে ব্যাকটেরিয়াটার নাম। ঠিক আছে, আচ্ছা চলো। বলছে দাদা প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়? ঠিক আছে, তাহলে অবশ্যই এটা রাইট অ্যান্সার কি হচ্ছে, লোহিত অস্থি মজ্জা। তাহলে রাইট অ্যান্সার অপশন 3। ঠিক আছে, বা এছাড়াও আরও অনেক জায়গাতে হয়ে থাকে। ঠিক আছে, সেটা রাইট অ্যান্সারগুলো লিখে রাখবে। একটা হচ্ছে কি পেলভিস, ঠিক আছে, মানে হচ্ছে তোমার কি অস্থি মজ্জা কোথায় কোথায় রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। পেলভিস, তারপর হচ্ছে কি PELVIS, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে স্ক্যাপিউলা, স্ক্যাপিউলা, তারপর হচ্ছে স্কাল, ঠিক আছে, তারপর হচ্ছে স্টারনাম, স্টারনাম। এইগুলো সবগুলোতেই কিন্তু অস্থিমজ্জা অবস্থিত, যতগুলো নাম লিখলাম। আচ্ছা, এই যে দেখো তুমি যেটা করছো মানে হলুদ অস্থিমজ্জা যেটা রয়েছে, এটা কিন্তু মনে রাখবে এখানেতে প্রচণ্ড ফ্যাট কন্টেন্টস থাকে। ঠিক আছে, এখানে কিন্তু ফ্যাট জাতীয় পদার্থ প্রচুর থাকে, মানে স্নেহ জাতীয় পদার্থ। ঠিক আছে, প্রচুর ফ্যাট কন্টেন্টস থাকে এখানে হলুদ অস্থিমজ্জাতে। এবং যদি বলো যে এরকম কোথায় রয়েছে হলুদ অস্থিমজ্জা, অবশ্যই কিন্তু রয়েছে তোমার ফিমারেতে রয়েছে। ঠিক আছে, কোথায় রয়েছে তোমার ফিমারেতে কিন্তু রয়েছে এটা। ঠিক আছে, আচ্ছা। আর দেখো মনে রাখবে, আর প্লিহার কি কাজ বলো তো, প্লিহা হচ্ছে মনে রাখবে মানে ইট রিমুভস, মানে এটা কি সরায়, ইট রিমুভস অল দ্য ব্লাড সেলস, অল দ্য রেড ব্লাড সেলস। তাহলে যতগুলো রেড ব্লাড সেলস যত রয়েছে সেগুলোকে কি পুরোপুরিভাবে সরিয়ে দেয় এরা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চাই তাহলে। আচ্ছা, বলছে দেখো শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়? তাহলে ইউরিয়া গঠিত হয় কোথায়? ইউরিয়া গঠিত হয় কিন্তু তোমার লিভারেতে গঠিত হয় বা যকৃতে গঠিত হয়। তো ইউরিয়া কিভাবে গঠিত হয় মনে রাখবে, অ্যামোনিয়া থেকে, অ্যামোনিয়া থেকে ইউরিয়া গঠিত হয়, অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। সেটা কোন চক্রের থ্রু দিয়ে, এটাও কিন্তু পরীক্ষা পড়ে থাকে, সেটা মনে রাখবে অর্নিথিন চক্রের থ্রু দিয়ে ইউরিয়া, অ্যামোনিয়া থেকে কিন্তু ইউরিয়া তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো হ্যাঁ, আর একটা যেটা বলে রাখি, কিডনির তাহলে কাজ কি? কিডনির কাজটা যেটা হচ্ছে মনে রাখবে, ব্লাডকে ফিল্টার করে। কি করে? ব্লাডকে কি করে থাকে? ফিল্টার করে থাকে। আর কিডনির মনে রাখবে গঠনগত একককে, কিডনির গঠনগত একককে বলা হয়ে থাকে কি, নেফ্রন বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা থাইমাস কি করে? থাইমাস মনে রাখবে প্রডিউস করে, প্রডিউস করে কি, হোয়াইট ব্লাড সেলকে প্রডিউস করে। কি তৈরি করে? হোয়াইট ব্লাড সেলকে প্রডিউস করে। তো হোয়াইট ব্লাড সেলকে কি বলা হয়ে থাকে? আর একটা একে নামে বলা থাকে, সেটা হচ্ছে মনে রাখবে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। ওকে, লিম্ফোসাইট প্রডিউস করে থাকে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো বিষম শব্দটিকে নির্বাচন করো। ঠিক আছে, কেবিন, বগি, জাহাজি পণ্য, আর একটা হচ্ছে কি শয়নস্থান। ওকে, কেবিন, বগি, জাহাজি পণ্য, আর একটা কি শয়নস্থান। আচ্ছা, তো এটা তো বুঝতেই পারছো কেবিন, বগি, শয়নস্থান তিনটি হচ্ছে তোমার সমান। তাহলে রাইট অ্যান্সার চেয়ে চলে যাবে জাহাজি পণ্যই হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। বাকি সবগুলি তো সবারই তো জায়গা, তাছাড়া তো আর তো কিছু নেই। বলছে দেখো সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ লিফ। লিফ মানে কি পাতা, তো এর প্লুরাল ফর্ম কি হচ্ছে? এর প্লুরাল ফর্ম হচ্ছে কিন্তু লিভস। ঠিক আছে, তাহলে দেখে নাও কোথায় রয়েছে, তাহলে রয়েছে কিন্তু একমাত্র 2 নম্বরেতেই রয়েছে। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন চাই। বলছে সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ স্টাফ। দেখো একটা কথা বলি, আমাদের ব্রিটিশ ইংলিশেতে স্টাফকে কিন্তু প্লুরাল আকারে লেখা হয়ে থাকে। ঠিক আছে, মানে স্টাফের পর কিন্তু অলওয়েজ আরই বসে থাকে। মানে একে সিঙ্গুলার প্লুরাল করার জন্য তোমাকে ইউজ করতে হয় কি, এ মেম্বার অফ স্টাফ, এ মেম্বার অফ স্টাফ, এইভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, আর ব্রিটিশ ইংলিশে স্টাফকে কিন্তু প্লুরাল হিসেবেই জাজ করা হয়। আমেরিকান ইংলিশেতে স্টাফকে সিঙ্গুলার হিসাবেও ইউজ করা হয়ে থাকে আমেরিকান ইংলিশেতে। যেহেতু আমাদের ব্রিটিশ ইংলিশ, তাহলে স্টাফই থাকবে। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন 3 হয়ে যাবে তোমার কিন্তু এখানে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চলো বিষম শব্দটিকে নির্বাচন করুন। রিলেশন, রিলেটেড, রিলেট, রিলেটিভলি। দেখো রিলেশন মানে হচ্ছে সম্পর্ক,
রিলেটেড মানেও কিন্তু সম্পর্কিত, আর রিলেট মানে সম্পর্ক তৈরি করা। আর রিলেটিভলি মানে কি, রিলেটিভলি মানে হচ্ছে তোমার কি আপেক্ষিক। তাহলে আপেক্ষিক যেহেতু মিনিংটা পুরোপুরি হবে আলাদা, তাহলে এটাই হয়ে যাবে অপশন 4টাই হয়ে যাবে তোমার কিন্তু এখানে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, বলছে ফাইন্ড আউট দ্য এরর। বলছে ব্রেড অ্যান্ড বাটার আর আওয়ার ইউজুয়াল ব্রেকফাস্ট। দেখো কিছু কিছু ওয়ার্ড থাকে বা কিছু কিছু ফ্রেজ থাকে যাদের একসাথে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে ব্রেড অ্যান্ড বাটার এই ওয়ার্ডটা কিন্তু একসাথে ইউজ হয়, মানে কি এরা সিঙ্গুলার হিসাবেই জাজ হয় এরা। ঠিক আছে, সিঙ্গুলার হিসাবেই এরা জাজ হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে ব্রেড অ্যান্ড বাটার আর করে দিন হয় না, তাহলে এখানে রাইট অ্যান্সার লিখে হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ হয়ে যাবে তোমার এখানে রাইট অ্যান্সার। তাহলে অপশন 2টাই হয়ে যাবে এখানে কিন্তু রাইট অ্যান্সার, আর এটাই হচ্ছে ভুল অপশন দেওয়া রয়েছে। তাহলে আর এর জায়গায় হবে কি শুধুমাত্র ইজ। Fill in the blank with the correct word. The burglar managed to get away with a huge key HAUL haul, with a huge haul মানে কি, মানে কি বলতো, উইথ এ হিউজ হল মানে কি একটা বড় যানবাহন বা বড় ক্যারেজ। ঠিক আছে, একটা হিউজ ক্যারেজ। ওকে, মানে কি বড়, মানে বাহন, একটা বড় বাহন। ঠিক আছে। আচ্ছা, হল মানে তো জানো, হল মানে একটা হল ঘর অবশ্যই জানো। আর হেল মানে জানো তো, হেল মানে হচ্ছে কি প্রশংসা করা, হেল মানে কি প্রশংসা করা। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড আওয়ার সোলজার্স ড্যাশ দ্য এনিমিজ অ্যাটেম্পট। ঠিক আছে, তাহলে কি হবে এখানে রাইট অ্যান্সার হবে কি ফয়েলড। ফয়েলড মানে কি, মনে রাখবে প্রিভেন্ট করা। ঠিক আছে, প্রিভেন্ট করা মানে কি বাধা দেওয়া অ্যাকচুয়ালি। তাহলে আওয়ার সোলজার্স ফয়েলড দ্য এনিমিজ অ্যাটেম্প মানে কি আমাদের সোলজার্সরা এনিমিদের অ্যাটেম্পটাকে বাধা দিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, পাইল মানে কি জানো তো, পাইল মানে হচ্ছে একের ওপর এক। ঠিক আছে, একের পর এক মানে একটার পর একটা, একটার উপর একটা তুমি চাপিয়ে যাচ্ছ, সেটা হচ্ছে কি পাইল্ড। আচ্ছা, বয়েল মানে কি, বয়েল মানে জানো তো ফুটন্ত, ফুটছে যেটা, হ্যাঁ, বা সেদ্ধ, অ্যাকচুয়ালি বলতে গেলে কি সেদ্ধ। আর ফাইল্ড মানে কি কোনো জিনিস ফাইল করা, কেস ফাইল করা, যাই কিছু করা সেটা হচ্ছে কি ফাইল্ড। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। মাই ফাদার অলওয়েজ ওয়্যারস ড্যাশ শার্টস, ড্যাশ শার্টস। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে কি হবে লুজ, LOOZ লুজ। এই লুজ মানে কি, লুজ মানে মনে রাখবে আলগা। ঠিক আছে, লুজ মানে কি আলগা। তাহলে কি মাই ফাদার অলওয়েজ ওয়্যারস লুজ শার্টস মানে কি আমার বাবা সবসময় কি আলগা শার্টস কিন্তু পরে থাকে। ঠিক আছে। আচ্ছা, এলওএসি লস। ঠিক আছে, এলওএসি লুজ মানে কি, এলওএসি লুজ মানে মনে রাখবে একটা হচ্ছে কি হারানো। ঠিক আছে, এলওএসি লুজ মানে কি হারানো। ঠিক আছে। আর LOOS লুজ, লুজ মানে কি জানো তো, অ্যাকচুয়ালি কোনো কিছু হচ্ছে লু শুনেছো, লু, লু মানে হচ্ছে তোমার টয়লেট। ওকে, লু মানে হচ্ছে কি টয়লেট। এই টয়লেটের প্লুরাল ফর্ম হচ্ছে কি, এই লুয়ের প্লুরাল ফর্ম হচ্ছে কিন্তু লুজ। ঠিক আছে, লুয়ের প্লুরাল ফর্ম হচ্ছে কি লুজ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন যাই। বলছে সিলেক্ট দ্য কারেক্ট ভয়েস। চেন্নাই ফোর্ট ড্যাশ ইন 16th সেঞ্চুরি। তাহলে চেন্নাই ফোর্ট ওয়াজ বিল্ড। ঠিক আছে, চেন্নাই ফোর্ট ওয়াজ বিল্ড ইন 16th সেঞ্চুরি। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে ওয়াজ বিল্ড। ঠিক আছে। আচ্ছা চলো, যেহেতু এটা কেন ওয়াজ কেন ইউজ করলাম, কারণ এটা 16 শতকে তৈরি হয়েছিল, তাই না, এটা অনেক পাস্টে হয়ে গেছে, তাই এখানে রাইট অ্যান্সার কি হয়ে গেল ওয়াজ বিল্ড হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চাই। যে চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন। দ্য পার্টি এন্ডেড ইন এ গ্রেট ফিয়াস্কো। ফিয়াস্কো মানে জানো তো, ফিয়াস্কো মানে হচ্ছে কি এক ধরনের ফেলিওর। ঠিক আছে, ব্যর্থতা, বাকি কোনো ধরনের ডিসঅর্ডার, তো সেটাকে বলা হয়ে থাকে ফিয়াস্কো। তাহলে মানে দেখে নাও, তাহলে অপশন এটাই হয়ে গেল তোমার এখানে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো, হচ্ছে শরীরের ওজন। ঠিক আছে, শরীরের ওজন ভূপৃষ্ঠের সর্বত্র সমান না মেরুতে সর্বাধিক। দেখো মানে শরীরের ওজন অবশ্যই মেরুতে কিন্তু সর্বাধিক হবে। মেরুতে সর্বাধিক কারণ হচ্ছে কি মেরুতে জি এর মানটা সব থেকে বেশি, মেরুতে কি জি এর মানটা, বাকি অভিকর্ষজ ত্বরণের মানটা সর্বাধিক, তাই এখানে সব থেকে বেশি হবে। ঠিক আছে। আর যত তোমার মনে রাখবে মানে পৃথিবীর যত পরিধি যত কমতে কমতে থাকবে, সেখানে জি এর মান সর্বাধিক হয়। আর যেখানে সব থেকে জি এর মান সব থেকে কম কোথায় জানো, জি এর মান সব থেকে কম কিন্তু নিরক্ষরেখাতে।
ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। আর ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে যাবে তত মানে যত তুমি আকাশের দিকে যাবে তত তোমার কিন্তু জি এর মান কমতে থাকবে। ঠিক আছে, চলো। ওই যে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? এটা রাইট অ্যান্সার কি হবে? হেনরি বেকারেল কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। হেনরি বেকারেল আর কি কি করেছিলেন মনে রাখবে। আলফা কণা কিভাবে ক্ষয় হয়, ঠিক আছে, আলফা কণা মানে এগুলো অ্যাকচুয়ালি হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা থেকে আবিষ্কার করেছিলেন। আচ্ছা, যদি বলো যে আলফা যেটা ক্ষয় হয় সেটা কার নিউক্লিয়াস অনুযায়ী ক্ষয় হয় বলো তো? মনে রাখবে এটা কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস অনুযায়ী এটা কিন্তু ক্ষয় হয়, মানে কি 2He4 হিলিয়াম নিউক্লিয়াস অনুযায়ী এটা ক্ষয় হয়। যদি তোমার একটা বিটা কণা যদি ডিকে হয় তাহলে কি হবে বলো তো? এটা হচ্ছে যে কোনো ইলেকট্রনের অনুযায়ী এটা কিন্তু ক্ষয় হয়। ঠিক আছে, আচ্ছা। আর যদি তোমার গামা যদি ডিকে হয়, গামা মনে রাখবে এটা হচ্ছে হাই এনার্জি ফোটনস, এটা কিন্তু হাই এনার্জি ফোটনস। মনে রাখবে গামারের হচ্ছে সব থেকে ভেদন ক্ষমতা সব থেকে বেশি, গামারের ভেদন ক্ষমতা সব থেকে কিন্তু বেশি। ঠিক আছে, এরপর দেখো, হ্যাঁ, এবার দেখো মেরি কিউরি কি হচ্ছে এই রেডিও অ্যাক্টিভিটিটা, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি এই টার্মটাকে প্রথম করেছিল কে? রেডিও অ্যাক্টিভিটি টার্মটা প্রথম দিয়েছিল কে? মেরি কুরি প্রথম দিয়েছিল। ঠিক আছে, আর রাদারফোর্ড কি দিয়েছিল? রাদারফোর্ড দিয়েছিল কি এই যে দেখো আলফা বিটা গামা এইগুলোর নাম দিয়েছিল, আলফা বিটা গামা এদের নামগুলো দিয়েছিল কে? অবশ্যই কিন্তু রাদারফোর্ড দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। আর মনে রাখবে ফার্মি যে ছিল, ফার্মি, তো ফার্মি কে ছিল মনে রাখবে ক্রিয়েটার, ফার্মি ছিল কি ক্রিয়েটার অফ ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ক্রিয়েটার অফ ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল কে? ফার্মি। ঠিক আছে, তো এটার নাম পুরো নামটা মনে রাখবে এনরিকো ফার্মি কিন্তু। ঠিক আছে, তো চলো আজকের দিনের মতো আপাতত এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট সেশনে।